9 আগস্ট 2024 রাত 3টা-4টার দিকে কলকাতার মৌমিতা দেবনাথ নামের এই ডাক্তারকে তার নিজের হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে তার থেকে বড় কষ্টের কথা হচ্ছে, যখন এই মৌমিতা দেবনাথকে নির্যাতন করা হইতেছিল তখন তার হাত চেপে ধরেছিল তারই কলিগ, তারই একটা মেয়ে বান্ধবী। সেখানে কোনো এক ব্যাচমেটের কথা বলা হচ্ছে এবং এই মৌমিতাকে হত্যার জন্য এত জোরে তার গলা চাপ দেওয়া হয়েছে যে তার গলার হাড় পর্যন্ত ভেঙে গেছে এবং তার পুরো শরীরে প্রায় 113টা কামড়ের দাগ ছিল। আমি ওনার ফুল ফেসটা দেখাইতেছি না, আমি তার ঠোঁটারি গালের পাটটা দেখতেছি, সেটার অবস্থাটা জাস্ট একটু দেখেন। তার চোখ থেকেও রক্ত পড়তেছিল। তারপরেও মৌমিতার বাসায় বলা হয়েছে সে নাকি সুসাইড করে মারা গেছে এবং মৌমিতার বাবা মাকে তার চেহারাও দেখতে দেয় নাই। কিভাবে একজন অন ডিউটি ট্রেনি ডাক্তারকে তার নিজের হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, কিভাবে জাস্ট একটা ব্লুটুথ হেডফোনের মাধ্যমে আসামি গ্রেফতার করা হয়েছে এবং এই মামলাটা নিয়ে ইন্ডিয়াতে কি কি চলতেছে, আমি আজকে আপনাদের এই সবকিছু জানাবো। 9 আগস্ট 2024 কলকাতার আর.জে. কর হাসপাতালের জুনিয়র ডাক্তার এই মৌমিতা দেবনাথ তার 36 ঘন্টার ডিউটি শেষে রাত 2টার পর সে হাসপাতালের সেমিনার রুমে রেস্ট নিতে যায়। যেহেতু সে 36 ঘন্টার ডিউটিতে ছিল, এই জন্য সে খুব টায়ার্ড ছিল। এর ফলে সে সেমিনার রুমে ঘুমাই গেছিল এবং এর কয়েক ঘন্টা পর সকাল 7:30টার দিকে সেই হাসপাতালের অন্য একজন ডাক্তার সেই সেমিনার রুমে যায়। তখন সে গিয়ে দেখে এই মৌমিতা দেবনাথের মৃতদেহ পড়ে আছে। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন এবং তার চোখ মুখ দিয়ে রক্ত পড়তেছে এবং তার শরীরের নিচের অংশে কোনো কাপড় ছিল না এবং তার প্রাইভেট পার্টসও আঘাতের চিহ্ন ছিল, সেখান থেকেও রক্ত পড়তেছিল। এবং এই ডাক্তারের এই অবস্থা দেখার পর একটা পাগলও বলতে পারবে তাকে নির্যাতনের পর খুন করা হয়েছে। কিন্তু সেই আর.জে. কর হাসপাতাল থেকে যখন মেয়েটার বাসায় ফোন করা হয়েছে, সেখানে তারা ফোন দিয়ে তার বাবা মাকে বলছে এই মৌমিতা দেবনাথ আত্মহত্যা করে মারা গেছে। মেয়ের আত্মহত্যার কথা শুনে তার ফ্যামিলি দ্রুত সেই হাসপাতালে যায়। 3 ঘন্টাও তাদেরকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয় নাই, এমনকি তাদের মেয়ের ফেস পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই। তবে ফ্যামিলির জোরাজুরিতে তাদেরকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয় এবং বলা হয় তারা এই মৌমিতাকে দেখতে পারবে, কিন্তু জাস্ট একটার বেশি ছবি তুলতে পারবে না। এবং তারাও সেখানে গিয়ে দেখে তাদের মেয়ের নিচে কোনো কাপড় নাই, তাদের মেয়ের মুখ থেকে চোখ থেকে রক্ত পড়তেছে, সারা শরীরে আঘাতের চিহ্ন। এবং এইটা দেখে তারা নিশ্চিত হয়ে যায় তাদের মেয়ে আত্মহত্যা করে নাই, তাকে মার্ডার করা হয়েছে। এইসব দেখে মৌমিতা দেবনাথের ফ্যামিলি পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ এসেও হাসপাতালের সাথে তাল মিলিয়ে বলতে থাকে এই মৌমিতা নাকি আত্মহত্যাই করছে। আর পুলিশের এমনটা বলার মেইন কারণ হচ্ছে ওই হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের হচ্ছে অনেক পাওয়ার, এই জন্য হাসপাতালের যাতে কোনো সমস্যা না হয় এই জন্য পুলিশ জেনে শুনে এটাকে আত্মহত্যা বলার চেষ্টা করতেছিল। কিন্তু আস্তে আস্তে যখন এই ব্যাপারটা ছড়াইতে শুরু করে এবং হাসপাতালের অন্যান্য ডাক্তাররাও জেনে যায়, তখন সবাই প্রতিবাদ শুরু করে। ফলে এক পর্যায়ে পুলিশ তাদের তদন্ত শুরু করতে বাধ্য হয় এবং পুলিশ এসে যখন তদন্ত শুরু করে, তখন সেই সেমিনার রুমে মৌমিতার লাশের পাশে শুধুমাত্র একটা ব্লুটুথ হেডফোন পায়, যেটা কিনা মৌমিতার ছিল না। এবং এই ব্লুটুথ হেডফোন ছাড়া আসামির আর কোনো আলামত সেখানে ছিল না। এরপর পুলিশ এই সেমিনার রুমের সিসিটিভি ক্যামেরা চেক করতে চায়, কিন্তু হাসপাতাল থেকে বলা হয় সেখানে সিসিটিভি ক্যামেরাই নেই। ইভেন অনেক ক্যামেরা নাকি নষ্ট, জাস্ট সিঁড়ির দিকের একটা ক্যামেরা চালু আছে। এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করার সময় দেখা যায় সঞ্জয় রায় নামের এই লোকটা 4টার দিকে সেমিনার রুমে গেছে এবং সেই এরিয়া থেকে 4:30 বা 4:40-এর দিকে বের হয়েছে। ভোর 4টের আশেপাশে ঢোকে সঞ্জয়, 4:40 নাগাদ সে বেরিয়ে যায়। এবং এই সঞ্জয় রায় নিজেও হচ্ছে একজন পুলিশের কর্মকর্তাই। তো তাকে যখন গ্রেফতার করা হয়, প্রথমে সে এইটা অস্বীকার করে। এরপর পুলিশ এই সঞ্জয় রায়ের ফোনটা নেয় এবং সেই ফোনের ব্লুটুথ অন করে এবং তার ফোনের ব্লুটুথের সাথে মৌমিতার লাশের সাথে পাওয়া যে ব্লুটুথ হেডফোনটা ছিল এটা অটো কানেক্ট হয়ে যায়। এই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। তখন পুলিশ বুঝিয়ে নিছে যে ওই হচ্ছে আসল খুনি এবং এরপর এই সঞ্জয় রায় সেটা স্বীকারও করে যে সেই নির্যাতনের পর খুন করছে। এখন আপনার মনে হইতে পারে যে আসামি ধরা পড়ে গেছে, সব স্বীকার করে নিছে, তার মানে ঘটনা শেষ। কিন্তু ঘটনা এখনো পুরাটাই বাকি, কারণ পোস্টমর্টম রিপোর্ট তখনও ছিল না। যখন পোস্টমর্টম রিপোর্ট আসছে, তখন সেই রিপোর্ট দেখে ডাক্তার আর পুলিশরা বলছে একার পক্ষে এটা জীবনও সম্ভব না। এই রিপোর্টে দেখানো হয় এই মৌমিতার শরীরে প্রায় 150 গ্রামের মতো সিমেন্ট পাওয়া গেছে, আর একজন স্বাভাবিক মানুষের কাছ থেকে 5 থেকে 6 গ্রাম সিমেন্ট বের হয়। তার মানে সেই হিসাবে ধারণা করা হয়েছে প্রায় 15 থেকে 20 জন এই মৌমিতা দেবনাথের উপর নির্যাতন চালায়। এবং সেই রিপোর্টে বলা হয়েছে তাকে মারার জন্য এত জোরে গলায় চাপ দেওয়া হয়েছে যে তার গলার হাড় পর্যন্ত ভেঙে গেছে। চোখ ও মুখ থেকে রক্ত বের হয়ে আছে, ডান দিকে হাড়ের একটা অংশ ভাঙা মেলে। তার চশমা পরা চোখে আঘাত করা হয়েছে,
চশমার কাঁচটা সহ তার চোখের মধ্যে ঢুকে গেছে এবং তার চোখ পর্যন্ত গলানো ছিল। তার মুখ থেকে রক্ত পড়তেছিল, চোখ থেকে রক্ত পড়তেছিল, তার ঠোঁট কাটা ছিল এবং তার শরীরে 113টার মতো কামড়ের দাগ ছিল এবং তার হাতের আঙুল ভাঙা ছিল, তার পায়ে আঘাত ছিল, তার প্রাইভেট পার্টে এত নির্যাতন করা হয়েছে যে সেখান থেকে রক্ত পড়তেছিল। মানে শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে তারা নির্যাতন করে নাই। মানে মানুষ তো দূরের কথা, কোনো জানোয়ারও মনে হয় কাউকে এভাবে মারে না। তার পিঠের উপর জুতা পরে পারানো হয়েছে এবং এই রিপোর্ট থেকে সবাই কনফার্ম হয়ে গেছে যে সঞ্জয় একাই জিনিসটা করে নাই। এরপর আস্তে আস্তে বেরিয়ে আসে এর সকল তথ্য। এই যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে মৌমিতার ধর্ষণ আর হত্যার জন্য, এই সঞ্জয় রায় যখন মৌমিতাকে নির্যাতন করতে গেছে এর আগেই নাকি মৌমিতা মৃত ছিল। মেইন যে ঘটনাটা এখন বের হয়েছে, ওই আর.জি. কর হাসপাতালের যে চেয়ারম্যান সন্দীপ ঘোষ, সে তার হাসপাতালের স্টুডেন্টদের বিভিন্নভাবে জিম্মি করে রাখে। টাকা না দিলে তাদেরকে পাস করানো হয় না এবং অনেক স্টুডেন্টদের দিয়ে উনি জোর করে বিভিন্ন আজে বাজে কাজও করায়। संजय रॉय मोहरा है, उसके पीछे बड़े लोगों का हाथ है। अब देने के लिए मोटे पैसे ऐसा था। এবং এই কাজের জন্য তার হাসপাতালের একটা টিমই আছে। তো এই মৌমিতা দেবনাথের কাছে যখন তার জব পার্মানেন্ট এইসবের জন্য যখন টাকা চাওয়া শুরু করে তখন সে এটার প্রতিবাদ করে এবং মৌমিতা তাদের সব তথ্য মানুষদেরকে জানিয়ে দেওয়ার কথা বলে। এবং এই রাত থেকেই এই সন্দীপ ঘোষ মৌমিতাকে মারার প্ল্যানটা করে, যেই প্ল্যানে মৌমিতার নিজের বান্ধবীও ছিল, মৌমিতার নিজের ব্যাচমেট। ইভেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেই সেমিনার রুমে যাওয়ার আগে মৌমিতার ডিনার করছিল এবং সে তার 4টা বান্ধবীর সাথে ডিনার করছে। সেই ডিনারে ওই মেয়েটাও ছিল যে মেয়েটা একটু পর গিয়ে মৌমিতার হাত চেপে ধরে রাখছে। মানে মানুষের বিবেক কই যায়? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন ভাবে নির্যাতন করছে, ছেলেরা যেটা করছে অন্যায়, কিন্তু একটা মেয়ে হয়ে সে কিভাবে পারলো তার নিজের বান্ধবীর সাথে এমনটা করতে? থেকে বড় কথা, যেই বান্ধবীর সাথে, যেই মেয়েটার সাথে তুমি একটু আগে নিজের রাতের খাবারটা খাইছো, সেই মেয়েটার সাথে একটু পর সে এমনটা করলো। মানে মেয়েরাই মেয়েদের সর্বনাশ করতেছে, ছেলেদের কথা আর কি বলবেন। এবং মেয়েদের সূত্র যে মেয়েরাই, এটার আরেকটা প্রমাণ কিন্তু ইন্ডিয়ান রেপ কেস গুলা। ইন্ডিয়াতে আপনি যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন ইন্ডিয়াতে যতগুলো রেপ কেস হয় 73% রেপ কেস হয় ফেক রেপ কেস। মানে কোনো ছেলেকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দেওয়ানো হয়। এমন বাংলাদেশেও এমন মিথ্যা ধর্ষণের মামলার সংখ্যা 50%-এর মতো প্রায়। এর ফলে কি হয়, যারা অরিজিনাল ভিকটিম তাদের মামলাগুলোরও তেমন গুরুত্ব দেওয়া হয় না। এইসব কিছু ফেক মেয়েদের জন্য অরিজিনাল যে মেয়েটা নির্যাতনের শিকার হয়েছে তার মামলাটাও গুরুত্ব পায় না, তার মামলাটাকেও ফেক টেক বলে মানুষ চালানোর ট্রাই করে। ঠিক বলেছো। মৌমিতা সেমিনার রুমে যাওয়ার পর সেই রুমে যাতে অন্য বাহিরের কেউ আর না ঢুকতে পারে এইটা তার ফ্রেন্ড নিশ্চিত করছে এবং এরপর কয়েকজন মিলে গিয়ে সেখানে নির্যাতন করছে, তাকে মারছে এবং তাদের উপর যাতে দোষটা না পড়ে কোনো ঝামেলায়, দোষটা যাতে বাহিরের কারোর উপর পড়ে, এই জন্য সঞ্জয় রায়কে ফোন দিয়ে আনা হয়েছে এবং তাকে বলা হয়েছে তোমার জন্য একটা জিনিস আছে, তুমি গিয়ে শেষ করো। जाओ, सेमिनार हॉल में हमने तुम्हारे लिए कुछ छोड़ रखा है। মানে অলরেডি মৌমিতা দেবনাথ তখন মারা গেছে, তার সাথেও লাস্টে গিয়ে সঞ্জয় রায় নির্যাতনটা করছে। মানে মানুষের বিবেক, এই জানোয়ারদের বিবেক কোন লেভেলে গেছে? একটা মেয়ে আসলে কোন জায়গায় নিরাপদ? একটা জুনিয়র ডাক্তার, সে তার নিজের হাসপাতালের ভিতরে পর্যন্ত সেফ না। এই ঘটনা যদি বাহিরেও হইতো তাহলে মানুষ বলতে পারতো যে বাহিরে হইছে, সে নিজের হাসপাতালের মধ্যে ছিল, সেই জায়গাতে সে সেফ না। ইভেন তার নিজের ক্লাসমেট, নিজের বান্ধবী, তার কাছেও সে সেফ না। আর শুধুমাত্র মৌমিতা দেবনাথ না, প্রতিটা এমন ঘটনাতে আমাদের আওয়াজ ওঠানো উচিত এবং বাংলাদেশের ক্ষেত্রে এমন ঘটনার সময় আমাদের আওয়াজ ওঠানো উচিত। তো এখন এই মৌমিতার বিচারের জন্য পুরো কলকাতায় আন্দোলন চলতেছে, ইভেন বাংলাদেশেও প্রোটেস্ট হইতেছে। ইভেন বাংলাদেশের আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই কিন্তু এই মৌমিতার বিচারের জন্য পর্যন্ত পোস্ট করতেছে। ভাই সত্যি বলতে আমার আজকে প্ল্যান ছিল ইন্ডিয়ার যে চুলকানি মার্কার টিভি চ্যানেল আছে রিপাবলিক বাংলা, ওই চ্যানেল যে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে এবং বাংলাদেশের অবস্থা নিয়ে অনেক ফেক নিউজ ছড়াইতেছে, ওইটা নিয়ে ভিডিও বানাবো ভাবছিলাম। রিপাবলিক বাংলা চ্যানেলকে আমি বলতে চাই, আপনারা বাংলাদেশ নিয়ে পড়ে আছেন, বাংলাদেশের দুর্নাম করতেছেন, আর এই বাংলাদেশের প্রতিটা মানুষ এমন সিচুয়েশনেও আপনাদের দেশের একটা মেয়ে যাতে ন্যায্য বিচার পায় সেটা বলতেছে। সো প্লিজ অযথা ফেক নিউজ, এমন চুলকানি মার্কার নিউজ করা বন্ধ করেন। তো এই ভিডিও যেসব মেয়েরা দেখতেছেন নিজেদেরকে সতর্ক করেন। তো আমরা সবাই চাই এই মৌমিতা দেবনাথ যাতে তার আসল ন্যায্য বিচারটা পায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।